ভাই সিরিল গেন অ্যালেক্স পারেরাকে গ্রেটেস্ট হওয়া থেকে আটকায় না, তাকে পুরোপুরি হেভিওয়েট ডিভিশনেই স্টপ করে দিয়েছে যে না এই হেভিওয়েট ডিভিশন তোমাদের জন্য নয়, কারণ তোমরা মিডল ওয়েট শুরু করেছো এবং লাইট হেভিওয়েট এসেছো, ব্যাস এতটাই, এর উপরে নয়। আর অন্যদিকে জাস্টিন গেছি তো ভাই ইলিয়া টপুরিয়াকে নেক্সট টনি ফার্গুসন না বানিয়ে দেয়, সে তার কেরিয়ারে এত সুন্দর রানকে এমনভাবে স্ম্যাশ করেছে তার ফেসের মতো যে লিটারেলি আমি তো মনে করি এই রিনাতে থাকা প্রতিটা ফ্যান্সরা এটা এক্সপেক্টই করেনি, কেউ এক্সপেক্ট করেনি। আজ থেকে দুদিন আগে যারা বলছিল যে ভাই জাস্টিন গেছি 2 মিনিটের মধ্যে নকআউট হয়ে যাবে, সে ইলিয়া টপুরিয়ার হ্যান্ডকে সার্ভাইভ করবে কি করে, তারা এখন এসে কি বলছে যে ভাই ইলিয়া টপুরিয়া ফেক ফাইটার। ভাই ইলিয়া টপুরিয়া শুধু কর্নার ম্যাকগ্রেগরের মতো বড় বড় কথাই বলতে পারে, বা তার নিজের অস্তিত্ব নেই, সেই ইসলামের সাথে কি করে খেলবে। আচ্ছা ভাই অ্যালেক্স পারেরার ফাইটটা বাদ দিলাম, কারণ সে গ্রেটেস্ট হওয়ার জন্য সে একটা বড় চান্স নিয়েছিল এবং সে ফেল হয়েছে, এতে কোনো যায় আসে না। বাট ইলিয়া টপুরিয়াকে নিয়ে আমি বলছি ওকে 28 থেকে 29 বছর বয়সে এসে বিশ্বের সবথেকে বড় MMA অর্গানাইজেশন ইউএফসি, সেই অর্গানাইজেশনে এসে সব থেকে দুটো স্ট্যাগ ডিভিশন ফেদারওয়েট এবং লাইট ওয়েটের চ্যাম্পিয়ন হওয়া এবং সেখানে সব থেকে বড় বড় ডেঞ্জারাস ফাইটারদেরকে স্টপ করার পরও বিএমএফ ফাইটারকে হারানোর, আমার তো মনে হয় না যে ইউএফসি হিস্ট্রিতে দূরে থাক এমএম এর কোনো হিস্ট্রিতে কোনো খেলোয়াড় এটাকে অ্যাচিভ করেছে যেটা ইলিয়া টপুরিয়া করে গেছে। এখন সে একটা ফাইটে হেরে যেতে তাকে এমন ট্র্যাশ টক শুরু করা, এমন বাজে বাজে কথা, এটা মানা যায় না ভাই, এটা মানা যায় না, এটা একদমই বলা যায় না। কারণ হচ্ছে তবে এখানে অনেকে আবার প্রশ্ন করছে যে ভাই সিরিল গেনের কাছে অ্যালেক্স পারেরা হারার পর তার ফিউচার কি হবে, সে কে আর গ্রেটেস্ট অফ অল টাইম তো বলা যাবেই না। বাট ইলিয়া টপুরিয়ার ফিউচার কি হবে, সে তো ইসলামের সাথে ফাইট পাবে না, ওটা আমরা মানলাম, কিন্তু সে কি রিম্যাচ পাবে, যদিও পায় সে কি টাইটেল শট পাবে। আর তো তার উপর একটা ছোট্ট আলোচনা করবো, তবে তার আগে ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দিন, চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দিন, কারণ আমার 50 সাবস্ক্রাইবার হলে আমি ইউএফসি, ম্যাট্রিক্স ফাইট নাইট এছাড়াও PFL 1 চ্যাম্পিয়নশিপের উপর লাইভ স্ট্রিম করা শুরু করবো, যেটা আপনারা বিনামূল্যে দেখতে পাবেন। চলুন শুরু করা ভিডিওটা। ফার্স্ট হচ্ছে অ্যালেক্স পারেরার কাছে সিরিল গেনের ফাইটটা নিয়ে আলোচনা করি। দেখো সত্যি কথা বলতে আমি তখনও বলেছিলাম এই ফাইটটা ভাই 50-50 হবে। এটাতে যদি কেউ এরকমভাবে বলে থাকে ভাই অ্যালেক্স পারেরা তো জিতবে, ভাই সিরিল গেন হেভিওয়েট ফাইটার, ভাই ও জিতবে, তো আমি বলবো ভাই সে নয় নেশা করে ভিডিও বানাচ্ছে, নয় অ্যাটেনশন পাওয়ার জন্য ভিডিও বানাচ্ছে, সে রিয়ালিটি চেক জানেই না। হ্যাঁ তবে আপনারা বলতে পারেন যে অ্যালেক্স পারেরার কাছে সেই নকআউট পাওয়ার, নকআউট করার ওয়েপনগুলো সব আছে যেটা সিরিল গেনের নেই। বাট সিরিল গেনের যেটা আছে সেটা হচ্ছে তার হেভিওয়েট এক্সপিরিয়েন্স। সে জুনিয়র ডস স্যান্ডস, আলেকজান্ডার ভলকভ, ডেরিক লুইস, ফ্রান্সিস এনগানু, জন জোন্স, সেরগাই স্পিভেক, তারপর টম অ্যাসপিনালের মতোই ট্রু হেভিওয়েট ফাইটারদের এগেনস্টে সে তার স্ট্যাটস বানিয়েছে। তাকে হেভিওয়েট ডিভিশনে ফার্স্ট টাইম হেভিওয়েট ডিভিশনে আসা ফাইটার ইজিলি হারিয়ে দেবে, এটা তো ভাই ভাবাটা খুবই কঠিন। এবং সেকেন্ড হচ্ছে অ্যালেক্স পারেরা ভাই ও অনেকগুলো ভাই নকআউট এনেছে, তাকে আমরা এই জন্যই ভেবে রেখেছিলাম যে সে জিততে পারে, কারণ হচ্ছে ইনক্লুডিং মি, আমিও ভেবেছিলাম অ্যালেক্স পারেরা জিততে পারে, কারণগুলো হচ্ছে সে ইসরায়েল অ্যান্ডেসানিয়া, সন স্টিকল্যান্ড, ম্যাগোমেড অ্যাঙ্কলাভ, খালিল রটনি জুনিয়র, জিরি প্রভাস্কা, জ্যান ব্লোইস এরকম বড় বড় টপ কন্টেন্ডারদেরকে ফাইট করেছে, ইউএফসি দুটো ডিভিশনের চ্যাম্পিয়ন হয়েছে এবং বেশিরভাগ ফাইটগুলো সে নকআউটের সাহায্যে জিতেছে। তাই আমরাও ভেবেছিলাম হয়তো সে পারবে। বাট এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছি 1 সপ্তাহ আগে, আপনারা ভিডিওটা গিয়ে দেখতে পারেন। ওই ভিডিওটাতে আমি আলোচনা করেছিলাম যে অ্যালেক্স পারেরা যদি ফাইটটা হারে তো তার মেন রিজন কী হবে, এবং ইলিয়া টপুরিয়া যদি হারে তো তার মেন রিজন কী হবে। তো তার উপরে আমি একটা বলি অ্যালেক্স পারেরার ফাইটে, অ্যালেক্স পারেরা যে ফাইটে হেরেছে তার যে সব থেকে বড় কারণ সেটা হচ্ছে সে অ্যাট ফার্স্ট সে মিডল ওয়েট ডিভিশনে কমপ্লিট করতো, তারপর সে আসলে লাইট হেভিওয়েট ডিভিশনে, এবং সে হেভিওয়েট ডিভিশনে মুভ করে ডাইরেক্ট হেভিওয়েট ডিভিশনের সব থেকে অ্যাকিউরেট এবং নাম্বার 1 স্ট্রাইকারের এগেনস্টে সে ফাইট শুরু করে দিল, এবং যে কিনা বড় ইউএফসির সব থেকে ট্রু হেভিওয়েট ফাইটারদের সাথে সে খেলে এসেছে এবং না জানলেও অনেক বছর পর বছর ধরে নাম্বার 1 কন্টেন্ডারও আছে। তো সেই ফাইটারের এগেনস্টে অ্যালেক্স পারেরার চান্স সবথেকে কম হয়ে যাচ্ছে এখানে, এটা সবথেকে বড় ফ্যাক্ট। দ্বিতীয় ফ্যাক্ট হচ্ছে অ্যালেক্স পারেরা হেভিওয়েট ডিভিশনে মুভ করেছে, প্রচুর ডেড ওয়েট ক্যারি করেছে, তার ওয়েট লিটারেলি ভাই সিরিল গেনের থেকেও হেভি ছিল, হেভি। সে 251 LBS নিয়ে এসেছে, মানে তার এতটা ওয়েট হেভি এনেছে যাতে তার স্পিড কমে গেছে। এবং তবে অনেকেই বলে ভাই ওয়েট বেশি থাকলে সে তো পাওয়ারও পাচ্ছে, না এটা ভুল কথা। ওই কারোর পাওয়ার তার ওয়েটের উপর নির্ভর করে না, তার নির্ভর করে তার মাসেল পার্সেন্টেজের উপর। তাহলে যার বেশি মাসেল কোয়ালিটি ভালো থাকবে বা কোয়ান্টিটি বেশি থাকবে তার বেশি পাওয়ার, অ্যাজ কম্পেয়ার টু একটা ফ্যাটি পার্সনের থেকে। একটা 80 কেজির ওবিসিটি একটা পার্সনের কাছে যত না পাওয়ার থাকবে তার থেকে বহু গুণ বেশি পাওয়ার থাকবে একটা 80 কেজির একটা বডি বিল্ডার বা শ্রেডেড একটা পার্সনের কাছে। ঠিক সেইটাই হয়েছে এখানে। অ্যাসপিনালের এগেনস্টেও গেন যে স্ট্র্যাটেজিসটা এনেছিল সেটা পারেরার এগেনস্টেও এনেছে। সে তো ফুললি শ্রেডেড, একটা লুক লাইক এ বডি বিল্ডার টাইপ তার বডি, আর তার উপর তার অ্যাকিউরেসি, মানে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাকিউরেট ফাইটার ইন হেভিওয়েট ডিভিশন। আমি এর আগে স্টিপে মিওসিসকে দেখেছি এরকমই, মানে এত ট্রু অ্যাকিউরেট পাঞ্চগুলোকে কানেক্ট করতে।
বাট এদিকে যখন অ্যালেক্স পারেরা অত হেভিওয়েট ডিভিশনে এসেছে, অত বেশি ওয়েট ক্যারি করে, একসাথে সে তার কোনো এক্সপিরিয়েন্স ছিল না যে হেভিওয়েট ডিভিশনে তার কেমন গ্যাস ট্যাঙ্ক ইউজ করতে হবে, কেমন স্পিডটাকে মেনটেন করতে হবে, তার সঙ্গে তার পাওয়ারটাকে ক্যারি করতে হবে। তো এইখানেই প্রবলেম এসে গেছে। অ্যাট ফার্স্টে প্রচুর স্লো ডাউন দেখাচ্ছে, প্রচুর স্লো ডাউন দেখাচ্ছিল। সিরিল গেন সব থেকে অ্যাথলেটিক ফাইটার হেভিওয়েট ডিভিশনে, তার কাছে এত স্লো ডাউন হওয়া মানে সে প্রতিবার ক্যাচ হয়ে যাচ্ছিল। আপনারা যদি দেখেন ফাইটের শুরুতে ফার্স্ট রাউন্ডে তো মানে সিরিল গেন অনেকগুলোই পাঞ্চ পুট আপ করেছিল অ্যালেক্স পারেরার উপর, বাট অ্যালেক্স পারেরা তার যে থ্রেটটা দেখাচ্ছিল সেটা হচ্ছে তার কিক। সে বারবার কিক করছিল, এমনকি একটা থেকে একটা কিকও যদি তার কানেক্ট হয়ে যেত সিরিল গেনের জয়ের উপর বা তার ফেসের উপর, লিটারালি সিরিল গেন ওখানেই ফাম্বেল খেয়ে যেত। বাট আমরা আগেই বলেছি সিরিল গেন একটা লিটারালি খুবই ইন্টেলিজেন্ট এবং গুড আইকিউ ফাইটার, তাই তার স্ট্রাইকিং বেস্ট ফাইটার হওয়া সত্ত্বেও সে বারবার নিজের গার্ডটাকে ওপেন রাখে না, সে বারবার গার্ড নিয়ে ভিতরে ঢুকতে চায়, এবং ওই জন্যই সে প্রতিটা কিক এবং তার লেফট হুক রাইট হুক থেকে বাঁচতে থাকে, এবং সেই জ্যাব কন্টিনিউয়াসলি ওর উপরে করতে থাকে, হিট করতে থাকে, বারবার করতে থাকে। তাই ফার্স্ট রাউন্ডটা অ্যালেক্স পারেরার জন্য সে আমরা থ্রেট করেনি। বাট সেকেন্ড রাউন্ডে সে যখন আসলো সে প্রচুর স্লো ডাউন হয়ে গেছিলো, সে আরও স্লো ডাউন হয়ে গেছিলো। তার গ্যাস ট্যাঙ্ক মনে হচ্ছিলো যেন যে ফিফথ রাউন্ড অব্দি সেই সেম গ্যাস ট্যাঙ্ক সে মেনটেন করতে পারতো না। তো সে তখন ফাইটটা ফিনিশ করার জন্য অ্যালেক্স পারেরা তার নিজের মেন ওয়েপনটাকে ইউজ করে ভাবলো। তার মেন ওয়েপন আমরা সবাই জানি যে লেফট হুক অথবা রাইট হুক, এটা হচ্ছে তার মেন ওয়েপন। এবার মেন ওয়েপন ইউজ করতে গেলেই তাকে রিচটাকে কাটিয়ে তাকে ভিতরে ঢুকতে হবে, আর যখনই সে রিচ কাটিয়ে ভিতরে ঢুকতে গেল তখনই তাকে সিরিল গেন জ্যাব মারলো, যেই এমন জ্যাবটা এতটা স্ট্রং জ্যাব ছিল যে লিটারালি অ্যালেক্স পারেরা ফাম্বেল খেয়ে নিচে পড়ে গেল। আর একবার পড়ে যেতে সে বারবার তার উপর স্ট্রাইক করতে থাকলো। হ্যাঁ, তবে এখানে একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার, সেটা হচ্ছে অনেকে বলছে ওর মধ্যে বেশিরভাগ স্ট্রাইক নাকি ব্যাক অফ দ্য হেড ছিল, মাথার পিছনে স্ট্রাইক করেছিল, তবে হতে পারে। বাট লিটারালি অ্যালেক্স পারেরাকে সে ট্রুলি ডিস্ট্রয় করে দিল একবার গ্রাউন্ড অ্যান্ড পাউন্ড থেকে সে একবার বেঁচে গেলেও তার উপর সে স্ট্রাইকগুলো করতে থাকলো কন্টিনিউয়াসলি, তারপরে পাঁচ থেকে নিজেকে সার্ভাইভই করতে পারলো না, আর এইখানেই হেরে গেল অ্যালেক্স পারেরা। তাই তার আমার মনে হয় যে তার হারা সব থেকে বড় কারণ হচ্ছে তার হেভিওয়েটের এক্সপিরিয়েন্স নেই, তার উপর সে অনেক বেশি ডেড ওয়েট ক্যারি করেছে, যার মধ্যে মাসেল কম, ফ্যাট পার্সেন্টেজ প্রচুর ছিল। এবং তৃতীয় যেটা রিজন সেটা হচ্ছে যে অ্যালেক্স পারেরা সিরিল গেন এদের দুজনের ফাইটিং স্টাইল সম্পূর্ণ আলাদা। অ্যালেক্স পারেরা রিচ কাট আউট করে ভিতরে ক্লোজ রেঞ্জে ফাইট করতে পারে, এবং সিরিল গেন লং রেঞ্জ থেকে তার স্ট্রাইক করে। তো এই জন্যই এখানে সিরিল গেনের সুবিধা হলো ফাইটটা জিততে। তো এবার এখানে আমি বলি যে গ্রেটেস্ট অফ অল টাইমের কথা। হ্যাঁ ভাই, অ্যালেক্স পারেরা সত্যি যেটা করে দেখিয়েছে আমার মতে মনে হয় যে সে লেজেন্ড, সে অ্যাবসলিউটলি লেজেন্ড, কোনো ডাউট নেই। বাট সে যে জন জোন্স না সেটা প্রমাণ হলো, কারণ জন জোন্স সিরিল গেনের এগেনস্টে এসেছিলো যখন, সে তাকে ফার্স্ট রাউন্ডের কয়েক মিনিটের মধ্যেই তাকে সাবমিট করে দিয়েছিল। তাই গ্রেটেস্ট অফ অল টাইম তো অ্যালেক্স পারেরাকে বলতে পারবো না, বাট সে অ্যাবসলিউটলি লেজেন্ড। সে জিতুক কি হারুক আমি তখনও বলছি লেজেন্ড। এরপর যাবো আমরা মেন টপিকে, জাস্টিন গেছি ভার্সেস ইলিয়া টাপুরিয়া। আজ থেকে এক সপ্তাহ আগে আমি আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, যার মধ্যে আমি বলেছিলাম যে ইলিয়া টাপুরিয়া যদি হারে তো তার কারণগুলো কী থাকবে। তো সেই ভিডিওটা থেকে অনেক বন্ধুরা আড়াই করেছে, বলেছে ভাই তুই ভিউসের জন্য সব বানাচ্ছিস, জাস্টিন গেছি 2 মিনিটে বা 3 মিনিটের বেশি সার্ভাইভ করতে পারবে না ইলিয়া টাপুরিয়ার হ্যান্ডস থেকে। বাট রেজাল্ট কী হলো, ইলিয়া টাপুরিয়ার অলমোস্ট ফেস চেঞ্জ করলো, তার নোজ ব্লাড হয়ে গেল, তার চোখ এতটা বেশি তার চোখে আশেপাশে ফুলে গেল যে তার চোখ অলমোস্ট শাট ডাউন হয়ে গেল, এবং শুধুমাত্র তাই না তার ফেস ফুললি ব্লাডেড হয়ে গেল, এবং তারপর সে এত ড্যামেজ নিয়েছে যে তার সেন্স পাওয়ারও কমে গেল। তাই জন্য সে অন্য জায়গায় টুল আছে সে বসতে যাচ্ছে অন্য জায়গায়। তো এইটা ছিল জাস্টিন গেচির পাওয়ার। জাস্টিন গেচির পাওয়ারকে রিয়েলি রেসপেক্ট করা দরকার, কারণ সে টপ ফাইটারদের সাথে খেলেছে ভাই, টপ ফাইটার এডি আলভারেজ, এডসন বারবোজা, তারপর মাইকেল জনসন, খাবিব নুরমাগোমেডভ, চার্লস অলিভেরা, ম্যাক্স হলোয়ে, প্যারি পিমলেট, তারপর মাইকেল চ্যান্ডলার, ডোনেল সেরোনি, টনি ফার্গুসন, এছাড়াও এখন তো ইলিয়া টাপুরিয়া, ডাস্টিন পরিয়ার। ভাই সে জাস্টিন গেছি একটা লেজেন্ড এই জন্যই বলা হয়। এবং এখানে যারা ভাবছে ইলিয়া টাপুরিয়া একদমই বেকার, সে ফেক ফাইটার, তো আমি তাদের জন্য এটাই বলবো, ভাই তোমরা ইউএফসি দেখো না, বেকার ফালতু টপিকে যেও না। কারণ এই 28 থেকে 29 বছর বয়সে এসে এত কিছু অ্যাচিভ করা, এত কিছু একটা লেগাসি ক্রিয়েট করা সবার পক্ষে সম্ভব নয়। ইভেন ইউএফসি কোনো ফাইটাররাই এটা হয়তো করতে পারেনি। কে ভাই ম্যাক্স হলোয়েকে নক আউট করেছে, কে ভাই চার্লস অলিভেরাকে ওরকম ব্রুটালি ফিনিশ করেছে, এবং আলেকজান্ডার ভলকানস্কির এগেনস্টেও তাকে প্রেডিক্ট করে তাকে নক আউট করে দেওয়া, এবং ফাইটের আগে থেকে বলে রাখা যে আমি তাকে এরকমভাবে এই রাউন্ডে ফিনিশ করবো, কেউ করতে পারেনি, যেটা ইলিয়া টাপুরিয়া করে দেখিয়েছে। তবে সে যে হেরেছে তার কারণগুলো আমি আপনাদের একটা বলি। অ্যাজ ফার্স্ট তো সব থেকে বড় ফ্যাক্টর হচ্ছে তার গেম প্ল্যান। তার সব থেকে বড় ফ্যাক্টর, কারণ আমরা ইলিয়া টাপুরিয়াকে দেখে এসেছি তার গেম প্ল্যান কি। ইলিয়া টাপুরিয়ার গেম প্ল্যান হচ্ছে
সেই ফাইটে আসা এবং এর উপরে প্রেসার ক্রিয়েট করা এবং তারপর তাকে মিডল অফ দ্য অক্টাগনের সামনে এসে বা সাইড অফ দ্য অক্টাগনের সামনে এসে স্ট্রাইকিং করে ফাইটটাকে ফিনিশ করা। বাট এখানে আমরা ইলিয়া টপুরিয়াকে দেখছি যে সে ফার্স্ট রাউন্ডেই ডিফেন্সিভ মোডে খেলছে, সে লিটারালি গার্ডটাকে ওপেন একদম উপরে রাখছে এবং সে সবসময় স্ট্রাইক ব্যাক ফুট ফ্রন্ট ফুটে না খেলে সে ব্যাক ফুটে বেশি খেলছে এবং সে কাউন্টার স্ট্রাইকে বেশি বিশ্বাসী হচ্ছে, যেটা কি ইলিয়া টপুরিয়ার গেম প্ল্যানই নয়। ইলিয়া টপুরিয়ার গেম প্ল্যান হচ্ছে সে ফ্রন্টে যায়, অপোনেন্টের উপর প্রেসার করে এবং সেটাকে স্ট্রাইকিংয়ে ম্যাচ রাখে। আর এখানে ইলিয়া টপুরিয়া বারবার ভাই আর্ম বারে চলে যাচ্ছে, গিলোটিনে চলে যাচ্ছে, এইরকম সাবমিশনে আছে। সে কোথাও না কোথাও এটাকে ইগো নিয়ে নিয়েছিল আরমান শাহরুখের কথাটাকে, যে সে তার থেকে বেটার রেসলার, তাই হয়তো সেই স্ট্রাইকিংয়ে না গিয়ে সে রেসলিংয়ে যাচ্ছিল বা সাবমিশন অ্যাটেন্ড করছিল। এটা সবথেকে বড় ভুল। সেকেন্ড সবথেকে বড় ফ্যাক্টর যেটার জন্য আমরা ম্যাচটা হেরেছে সেটা হচ্ছে ইলিয়া টপুরিয়া তার ইনঅ্যাক্টিভিটি কারণে। কোনো সবথেকে গ্রেটেস্ট ফাইটারও যদি আসে, সে যদি 1 বছর ইনঅ্যাক্টিভ থাকে, তারপর তাকে যদি একটা টপ কন্টেন্ডার বা টপ ফাইটে তাকে ফেলে দেওয়া হয়, তাহলে সেও ভাই ফাম্বেল করবে। আর সেটাই হচ্ছে ইলিয়া টপুরিয়ার সেই যেন নকআউট পাওয়ার পাঞ্চ সে অ্যাকিউরেট করতে পারছে না, সে তার স্ট্রাইকিংয়ের গেম প্ল্যান ভুল করছে, সে স্ট্রাইকিং ছেড়ে সে সাবমিশনে চলে যাচ্ছে। শুধুমাত্র তাই না, সে ফার্স্ট রাউন্ডের পর থেকেই সে ডিফেন্সিভ হয়ে যাচ্ছিল। থার্ড ফোর্থ ভালো গেছে, বাট ফার্স্ট সেকেন্ড 2 রাউন্ডে সে ডিফেন্সিভ খেলছে। মানে সে প্রপারলি ট্রেনিং না করায় হয়তো একবারে তার সেই পারফরমেন্সটা যেন কোথাও না কোথাও ডাউন হয়ে গেছে আর কি। তো আমার মনে হয় যে এটা দ্বিতীয় টনি ফার্গুসন না হয়ে যায়, কারণ সে এতটা ড্যামেজ নিয়েছে যে তার চিন যদি ডিস্ট্রয় হয়ে যায় একবার ইলিয়া টপুরিয়ার, তাহলে এটা খুবই বাজে কেস হবে। যেমন যে বেনিল ডারিউসের সাথে তার চিন ডিস্ট্রয় হয়ে গেছে, তার কাছে স্কিল থাকা সত্ত্বেও সে একটা পাঞ্চও সে এখন প্রপারলি অ্যাবজর্ব করতে পারে না, তার আগে সে নকআউট বা নকডাউন হয়ে যায়। এটা না ইলিয়া টপুরিয়ার সাথে হয়। উই হোপ কি সে আবার ফিরে আসুক এবং সে তার সেই পুরনো ইলিয়া টপুরিয়া আসুক, যে তার 1 পাঞ্চ বা 2 পাঞ্চে নকআউট করুক, 6টা 8টা তার কম্বো ল্যান্ড করুক অপোনেন্টসের উপর এবং কনফিডেন্ট থাকুক। সে ওভার কনফিডেন্ট বা ইগোতে এসে কোনো জাস্টিন গেছির মতো ফাইটার সাথে ফাইট করাটা খুবই রিস্কি ব্যাপার। কারণ এর আগে টনি ফার্গুসন, ডাস্টিন পোরিয়ার এবং রাফেল ফিজিবের কামব্যাকের পর সেই যে ফাইটটা করেছিল, এইগুলো যদি দেখেন যে জাস্টিন গেছি তাদেরকে ঠিক এরকমই ব্রুটালি ডিস্ট্রয় করেছিল। তো এটাই হচ্ছে সবথেকে বড় কারণ, ইনঅ্যাক্টিভিটি আর সেই রং গেম প্ল্যান, তার উপর ইগো মিশিয়ে ফেলা। তারপর সে কোথাও না কোথাও জাস্টিন গেছি তার যে ট্র্যাশ টক করেছে সেটাও কাজে দিয়েছে। তো এই সবগুলির কারণে ইলিয়া টপুরিয়া এবং অ্যালেক্স পারেরা আজ চ্যাম্পিয়ন হতে পারলো না বা চ্যাম্পিয়নশিপ ফাইটটা জিততে পারলো না। এই ছিল আজকের টোটাল ভিডিও টপিকটা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। চলুন দেখা হচ্ছে অন্য ভিডিওতে।